সত্যিকার বড় লোক হওয়া নয়। স্যার আমার হাতে সময় খুবই কম, আমি একটু জামান ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আপনি যখন এমএলএম করেছেন অথবা ট্র্যাডিশনাল মার্কেটিং ও করছেন, ট্র্যাডিশনাল বলবো না, যে এখন যেটা নরমাল মার্কেটিং, যেটা জেনারেল মার্কেটিং করছেন, আপনার কি মনে হয় যে এই ধরনের মার্কেটিংটা মানে যে এমএলএম করাটা বাংলাদেশেই কি সহজ? মানে এটা কি আপনার মনে হয় না? এটার ব্যাপারে আমার স্পষ্ট কথা হচ্ছে যে বাংলাদেশে এই এমএলএম মার্কেটিং বলেন বা নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এটার সঠিক নীতিমালা না থাকার কারণে শুরু থেকে ধরেন বর্তমানে যারা আছে, এর আগেও বেশ কয়েকটা কোম্পানি এসে, যেমন টংসেং এসেছিল চায়না থেকে, ওরা অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এমন আমার মতো আপনার মতো মালয়েশিয়া থেকে আসছে, আরো বিভিন্ন কোম্পানি আসছিল। তো ওরা যখন আপনার শ্রীলঙ্কা থেকে আসা এমএলএম কোম্পানির প্রধান, উনি তো নিজেকে জনক হিসেবে, বাংলাদেশের এমএলএম এর জনক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। আমি জানি না যে শ্রীলঙ্কায় আসলে কয়টা মানুষ এই এমএলএম এর শিকার হন। মানে আমার প্রশ্নটা কিন্তু ওইখানেই ছিল যে বাংলাদেশে কি এই ঠকানোটা সম্ভব? আমি সেটাই বলছি যে নীতিমালা না থাকার কারণে, যেমন আগে এসে আপনার প্রতারণা করে গেছে, এখনো যারা আছে তারা নীতিমালার অভাবে মনে করেন ঠকাচ্ছে যে না, সেটা মানে আমি যে কাজ করছি বা ওরাও যে আপনার কাজ করছে, এটা মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সুতরাং এটার ব্যাপারে সরকারের এখন থেকে নীতিমালা করা উচিত। কারণ একটি টাকা যদি জনগণের এখান থেকে আপনার নষ্ট হয়, কেউ প্রতারণার মানে করে নিয়ে যায়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যেখানে জনগণের সরকার হিসেবে দাবি করেন, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি, বিশ্বাসও করি যে উনি জনগণের সরকার, এই ব্যাপারে অবশ্যই অতি দ্রুত এই ব্যাপারে ওনার নীতিমালা করে জনগণের কোনো টাকা যেন কেউ প্রতারণা করে নিয়ে যেতে না পারে। এবং জনগণ, যেহেতু বাংলাদেশের প্রায় এখানে বলা হয় 10 লক্ষ 15 লক্ষ বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক এখানে হতে পারে, কিন্তু প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ বেকার অবস্থায় আছে। তারা যে কোনো কাজ পেলে সে কাজটা করতে চায়। মানুষ কিন্তু বসে মানে এমএলএম কি কাজ, যে কোনো কাজ করতে চায়। আপনার কি মনে হয়? আমি মনে করি যে আমি এখানে কিন্তু এমএলএম এ যদি আপনি কাজ করতে চান, কষ্ট করলে আপনাকে এখানে আপনি উপরে উঠতে পারবেন, কিন্তু যেখানে প্রতারণার হওয়ার সম্ভাবনা আছে এবং কাউকে প্রতারিত করার সুযোগ রয়েছে, সেখানে তখন তো আপনার মনে করেন বিবেক বাধা দিবে। এখানে কি মিথ্যা কথা বলতে হয়? মিথ্যা কথা বলতে আপনি তো ইনসিস্ট করার পরে আপনি ইনফ্লুয়েন্স হয়ে যাবেন। যে যখন আপনাকে একটা সেমিনার দেখানো হবে বা আপনাকে আমি বোঝাবো, তখন তো আপনি আমার কথা শুনে, সুন্দর কথা শুনে আপনি নিজে উদ্বুদ্ধ হতে পারেন যে ঠিকই তো, আমি এখানে যে কাজ করছি সাংবাদিকতার পাশাপাশি যদি আমি ওই কাজটা করি। না, আমি বলছি যে এমএলএমটা করতে গেলে তো অবশ্যই মিথ্যা কথা বলতে হবে, কারণ এটা তো চাপার জোর লাগে একটু। মিথ্যা কথা কিনা আমি জানি না। আপনি 100 টাকার জিনিস আপনি 500 টাকায় বিক্রিও করবেন, তার বিপরীতে আবার আরো কিছু টাকাও পাবেন। মানে যেটার যে ভ্যালু না, সেটাকে ভ্যালু অ্যাড করে তো মুখের কথায় সে, এবং মানে যে যত বেশি কথা তত বেশি তার মধ্যে মিথ্যা কথা একটু অবশ্যই। যখন আপনার কথা বেশি বলা হবে তখন মিথ্যা কথা চলে আসতে পারে। আর যখন একটা জিনিসকে আপনার বড়ভাবে উপস্থাপন করা হবে, তখন সেখানে মিথ্যার ফুলঝুরি থাকবেই। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এটাই যে এই ব্যাপারে নীতিমালা করে। আমি নীতিমালার জায়গায় যাবো স্যার, একদম হাতে সময় নিয়ে আমরা ইনফ্যাক্ট ওভার করছি, কিন্তু তারপরে আমি যে মিথ্যার ফুলঝুরির কথা বলেছেন, আমার পয়েন্টটা হলো যে আমরা কোন জায়গায় কোন প্রোডাক্টটা বিক্রি করব। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষের সারল্য, বাংলাদেশের মানুষের যে বেকার যুবকদের সংখ্যা অনেক বেশি, কাজ নাই সেটা, এবং এই যে যারা নীতি নির্ধারক এবং যারা দেখেও দেখেন না, শুনেও শোনেন না, অথবা এইসব যারা মিথ্যা অপপ্রচার করে যারা এই ধরনের হাত পা ডালাপালা মানে বটবৃক্ষ করতে চান, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। তার মানে একটা বাংলাদেশের জন্য একটা কনজেনিয়াল একটা অবস্থা, মানে এই শুধু বাংলাই সম্ভব কিনা, মানে আমি সেটা বলছি যে মার্কেট, এই ধরনের মার্কেটিং এর জন্য। আপনাকে শুরুতে একটা কথা বলেছিলাম মনীষা, সেটা হলো যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সহজ সরল। কারণ যদি আমরা এতটুকু সহজ সরল না হতাম, তাহলে যখন স্বাধীনতার ডাক আসলো আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি। আমরা অনেকে বুঝে করেছি কি না বুঝে করেছি সেটা নয়, কিন্তু আমাদের ভিতরে সেই উৎসাহটা আছে, স্পিরিটটা আছে। এটা অনেক ভালো কথা বলেছেন স্যার, আমার খুব পছন্দ হয়েছে যে স্পিরিট
স্পিরিটটাকে বলবো যে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু এই Exactly. দেশটা স্বাধীন করেছে। এখন আজকে 40 বছর পর সেই বাংলাদেশের সেই সরল মানুষগুলোর স্পিরিট, ভালোবাসা, বিশ্বাস, সেগুলোকে কাজে লাগিয়ে এবং কখনো কখনো উদ্যম, ইমোশন, সেগুলোকে কাজে লাগিয়ে কেউ জঙ্গিবাদে কাজে লাগাচ্ছে, কেউ এমএলএম এ কাজে লাগাচ্ছে, কেউ শেয়ার মার্কেটে কাজে লাগাচ্ছে। ওইটাই তো দুঃখ, মানে আমাদের এই স্পিরিটটাকে যদি আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাতাম, যেন আপনি ভ্যালু অ্যাডের কথা বলছেন না, জি। যে ভ্যালু অ্যাড কিন্তু মার্কেটিং এর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন, ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু কমিউনিকেশন, ভ্যালু ডেলিভারি। কিন্তু ওইখানে কিন্তু কোনো জায়গায় আপনাকে এক্সাজারেট করে ভ্যালু অ্যাডিশন করতে বলা হয়নি, বলা হয়েছে এক্স্যাক্টলি ক্রেতা তার যে বেনিফিটটা পাবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে সে মনে করতে হবে যে এটার মধ্যে আমার ভ্যালু আছে। আমাকে অতিরিক্ত কথা বলে বা এক্সাজারেট করে বলার মধ্যে নয়। এটা হচ্ছে যেমন আমরা গবেষণায় বলি, একজনের কাছ থেকে তথ্য চুরি করে আমি অনেক ফাইন্ডিংস পেলাম, এটা কিন্তু রিসার্চ নয়। একজনের ফাইল চুরি করে আমি বললাম যে অনেক ভালো ফাইন্ডিংস পেয়ে গেছি, না, এটা হবে না। আমাকে সিস্টেমেটিক ওয়েতে ডাটা কালেকশন করে করতে হবে। এদেশের মানুষের যে সরলতা, এদেশের মানুষের যে কাজের স্পিরিট, এটাকে আমাদেরকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে। আমরা চাই, আমি ওনার কথা সম্পূর্ণ একমত, এবং আমি সেটাও বলছি, স্পেশালি যখন ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে, সেটাতে সরকারের অবশ্যই সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আপনার যাতে জনগণ এই কাজ করতে পারে। কারণ যদি একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়, যারা জনগণকে সংশ্লিষ্ট করে বা ইন্টিগ্রেটেড করে, একত্রিত করে, সমন্বিত করে দেশের অর্থনীতিকে উন্নয়ন করতে পারবে, সেটাতে আমার কোনো বাধা নেই। কেন বাধা থাকবে? যদি সেটা আপনার ফাইন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে হয়। আর এইটা দেখার দায়িত্ব হচ্ছে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা করা উচিত। তাহলে হয়তো বাংলাদেশের মানুষ স্পিরিটটা কাজে লাগিয়ে, আমরা আসলে স্যার আজকের আলোচনা থেকে যে দায়িত্বহীনতা, শুধু আমরা একটা জায়গায় ফোকাস করছি, অঙ্গুলি নির্দেশ করছি যে যারা এমএলএম এর নামে মানুষকে প্রতারণা করছে তাদেরকেই না, যারা নাকি এটাকে ইগনোর করছে, যারা এইসব মানুষদেরকে প্রতারিত হতে দিচ্ছে, হতে দেওয়ার সুযোগ করছে, তাদের প্রতিও আমাদের আমরা কি বলবো, আমাদের তীব্র সমালোচনা, ক্ষোভ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা এই এমএলএম এর ফাঁদে, বলছি না, এমএলএম এর নেটওয়ার্কিং এর মধ্যে, নেটের মধ্যে, জালের মধ্যে আছেন এবং নিজেদেরকে অনেক লাভবান ভাবছেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান নয়। যারা জালে আটকা পড়তে চান এবং পটেনশিয়াল যারা, তারা যেন একটু জেনে বুঝে জালে আটকা পড়েন, সেই জন্য আমাদের এই আজকের আয়োজনটি ছিল, উদ্যোগটি ছিল। কখনো আমি এটা তো চয়েস হলো, যার যার নিজের চয়েস। এবং স্যার আপনি স্পষ্ট করেই বলেছেন যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, যে টাকা আপনার, শ্রম আপনার, সেখানে আউটকামটাও আপনার হাতে হাতে ওরকম পাওয়ার মতো। নট দ্যাট যে আরেকজন মিথ্যা বলে বা অনেক বেশি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে বলে আপনি বোকার মতো আরেকজনকে টাকা দিয়ে দিবেন, তার পিছনে ঘুরতে থাকবেন, আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন, তারপরে জিন্দাবাদ জয় বাংলা বলতে থাকবেন। সেটা বোধহয় নিজের প্রতি অনেকটাই অবিচার করা হবে, এবং এই অবিচারটা আলটিমেটলি আমাদের দেশের উন্নতির কে গিয়ে ধাক্কা দিবে। আমরা দেশ হিসেবে আমরা আগাবো না। এটুকু মনে রেখেই আশা করি আপনারা পথ চলবেন এবং প্রতারিত হবেন না, এটুকু প্রত্যাশা থাকলো আপনাদের সকলের প্রতি। ভালো থাকবেন।